গল্প আধার রাতের সমাপ্তি। লেখক আবির খান। ঘড়িতে রাত 1টা নাগাদ বাজে। সালমান মিটিং শেষ করে রিসোর্টে ফিরে ওর রুমের দিকে যেতেই থমকে যায়। ওর চোখ দুটো একদিকে আটকে আছে। ও কোনভাবেই বিশ্বাস করতে পারছে না ও যা দেখছে তা সত্য কিনা। যদি সত্য হয় তাহলে খুব খারাপ হবে একটা মানুষের জন্য। সালমান দ্রুত নিজের চোখ দুটো একটু ভালো করে মুছে আবার তাকিয়ে দেখে না ও যা দেখছে তা সত্য। ও দেখছে আবিরের একমাত্র গার্লফ্রেন্ড মালিহা অন্য আরেকটা ছেলের সাথে খুবই ঘনিষ্ঠ অবস্থায় একটা রুমে ঢুকল। সালমান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ও এখন কি করবে? কিভাবেই বা আবিরকে এসব বলবে? কারণ আবির যে মালিহাকে কতটা ভালোবাসে তা ওর চেয়ে ভালো আর কেউ জানে না। অন্যদিকে আবির ওর রুমে শুয়ে মালিহার কথা ভাবছে। মালিহা ওকে বলেছে ওর এক্সাম চলে, সো ওকে যেন কোনভাবেই কল বা মেসেজ না দেয়। আবির কখনোই মালিহার কথা অমান্য করে না। তাই ছেলেটা তার প্রিয় মানুষটার উপর অন্ধের মতো বিশ্বাস করে দিন যাপন করছে। মালিহার সাথে আবিরের পরিচয় হয় ওদেরই একটা পার্টিতে। আবিরদের একজন বিজনেস পার্টনারের মেয়ে ছিল মালিহা। সেই পার্টিতে মালিহাকে বেশ সুন্দরী আর আকর্ষণীয় লাগছিল। অধিকাংশ ছেলেরাই ফ্লার্ট করার চেষ্টা করছিল মালিহার সাথে। একমাত্র আবিরই যায়নি ওর কাছে। যেটা মালিহার ভালো লাগে আর ও নিজেই আবিরের সাথে কথা বলতে যায়। আবিরও তখন একা ছিল। মালিহার সাথে কথা বলে ওর আস্তে আস্তে একটু ভালো লাগা কাজ করে। ওরা ফোন নাম্বার এক্সচেঞ্জ করে। তারপর ফেসবুকে সারা রাত চ্যাট, বাইরে দেখা করা। সব মিলিয়ে আবির দিনে দিনে অনেক বেশি দুর্বল হয়ে যায় মালিহার উপর। এবং একদিন আবির নিজেই মালিহাকে ওর মনের কথাটা জানিয়ে দেয়। আর সেদিন থেকেই দীর্ঘ 3টি বছর ধরে ওদের এই সম্পর্ক চলে আসছে। আবির অসম্ভব ভালোবাসে মালিহাকে। প্রতি সপ্তাহে মালিহাকে শপিং করে দেয়, ঘুরতে নিয়ে যায়, রেস্টুরেন্টে খেতে যায়। মোট কথা মালিহাকে খুশি রাখার জন্য ও যা যা করা দরকার সব করেছে। জীবনের প্রথম ভালোবাসা বলে কথা। তাই এতটা ভালোবাসা, আবেগ আর যত্ন দিয়েও এতদিন মালিহাকে আগলে রেখেছিল। কিন্তু আবির যে এক বীভৎস অন্ধকারে ডুবে আছে তা ওর সবচেয়ে কাছের বন্ধু সালমান জেনে যায়। সালমান নিজের চোখে দেখে ফেলেছে মালিহা কিভাবে আবিরকে এতদিন ধরে ধোঁকা দিচ্ছে। এখন প্রশ্ন একটাই, কিভাবে আবিরকে এই মালিহার মায়াজাল থেকে বের করবে ও? সালমান সেদিন রাতে এত ক্লান্ত থাকার পরও এক ফোঁটা ঘুমাতে পারেনি। কারণ ওর জীবনে আবিরের অবদান অনেক বেশি। আজ থেকে 5 বছর আগে যখন সালমান ওর প্রথম বিজনেস শুরু করতে যাবে তখন অনেকের কাছেই সাহায্য চেয়েছিল ও। কেউ একটা পয়সা দিয়ে সাহায্য করতে রাজি হয়নি। একমাত্র আবির কোন চিন্তা ভাবনা কিংবা কোন শর্ত ছাড়া ওকে 10 লক্ষ টাকা দিয়েছিল বিজনেস করার জন্য। সেই 10 লক্ষ টাকার বিজনেস আজ 500 কোটি টাকার বিজনেসে রূপান্তরিত হওয়ার পরও কোন দিন আবির বলেনি যে আমার টাকার জন্যই আজ তুই এই জায়গায়। বরং সালমানকে প্রতি পদে পদে বিভিন্নভাবে সাহায্য করে গিয়েছে আবির। সে সময় যারা ওকে সাহায্য করতে না করেছে আজ তারা ওর পিছনে পিছনে ঘুরে। কিন্তু সালমান তো চিনে ফেলেছে কে সত্যিকারের বন্ধু। কথায় আছে না, মানুষ বিপদে কিংবা প্রয়োজনে বুঝতে পারে তার আসল আপন মানুষ কিংবা সত্যিকারের বন্ধু কারা। সালমান তা 5 বছর আগেই বুঝে গিয়েছিল। সেই আবিরের সাথেই যদি এমন ধোঁকা হতে থাকে কি করে ও মানবে আর সহ্য করবে? সালমান খুব ভালো করেই জানে আবির কোনভাবেই এই ধাক্কা সহ্য করতে পারবে না। কিন্তু এভাবে চলতে দিলে হয়তো আরও খারাপ কিছু হতে পারে। তাই সালমান পরদিন সকালে জলদি করে উঠে মালিহাকে এক্সপোর্ট করার জন্য ওর কিছু লোক সেট করে যাতে মালিহার কুকর্মের দৃশ্যের ছবি তুলতে পারে। সালমানের কথা মতো ওর লোকেরা মালিহা আর ওর বয়ফ্রেন্ডের সাথে ঘনিষ্ঠতার অনেকগুলো ছবি তুলে। সালমান সে ছবিগুলো নিয়ে দ্রুত ঢাকা ব্যাক করে। আবির বিশাল বড় কোম্পানির মালিক। কয়েক হাজার কোটি টাকার কোম্পানি ওর।
সবকিছু ওর একারই সামলাতে হয়। আগে অবশ্য ওর বাবাই এই বিশাল বড় কোম্পানি সামলিয়েছেন। কিন্তু তিনি চান এবার তার দক্ষ ছেলে নিজ হাতে এই কোম্পানিকে আরো বড় করুক। এবং তার এই আশাকে বাস্তবে রূপও দিয়েছে তার ছেলে আবির। আগের চেয়ে কোম্পানির প্রোডাকশন আর প্রফিট অনেক গুণ বেড়ে গিয়েছে। আবিরের বাবা মিস্টার ওসমান খানের কাছে প্রতিদিন বিভিন্ন শিল্পপতির মেয়েদের বিয়ের প্রস্তাব আসে, কিন্তু আবিরের না করাই তিনি কোন পদক্ষেপই নিতে পারেন না। অবশ্য আবিরের মা আর বাবা সবসময়ই ওকে বিয়ের জন্য চাপ দিতেই থাকে। তাই আবিরও মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল যে এবার মালিহার এক্সামটা শেষ হলেই ও বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। কিন্তু আবির এখনো জানে না যে ওর জন্য কত বড় একটা ধাক্কা অপেক্ষা করছে। সালমান ঢাকা আসতেই সবার আগে আবিরের অফিসে যায়। ও খুব অশান্তিতে আছে। কোনভাবেই এসব মানতে পারছে না। কিভাবে আবিরকে শান্ত রাখবে সেই চিন্তায় বেচারা পাগল হয়ে যাচ্ছে। তাই আর না ভেবে দ্রুত আবিরের কাছে চলে যায় সালমান। আবির তখন ওর অফিসে বসে গুরুত্বপূর্ণ কিছু ফাইল দেখছিল। সালমান কোন কিছু না বলেই দুম করে ওর কেবিনে ঢুকে ওর সামনে বসে পড়ে। আবির সালমানকে দেখে অবাক হয়ে, চোখ মুখ কেমন জানি হয়ে আছে। মনে হচ্ছে কি জানি হয়ে গিয়েছে ওর। আবির দ্রুত ওর চেয়ার ছেড়ে সালমানের কাছে এসে ওকে ধরে জিজ্ঞেস করে, ভাই ঠিক আছিস তুই? কি হয়েছে তোর? এই অবস্থা কেন? সালমান আন্টি ভালো আছে তো? কিছু তো বল ভাই। সালমান আবিরের হাত ধরে ওকে ওর পাশে বসায় আর বলে, আমার সব ঠিক আছে ভাই। কিন্তু কিন্তু কি? বল আমাকে। সালমান কিভাবে শুরু করবে বুঝতে পারছে না। তাও নিজেকে সামলে ও বলে, দেখ দোস্ত, তোর সাথে আমার সেই কলেজ লাইফ থেকে পরিচয় আর বন্ধুত্ব। আমি কোনোদিন তোর খারাপ চাইব বল? না দোস্ত, তা চাইবি কেন? কিন্তু কি হয়েছে খুলে বলতো। দোস্ত তোর দোহাই লাগে, তুই মালিহাকে ভুলে যা। আমি তোর জন্য ভালো মেয়ে খুঁজে এনে দিব। আঙ্কেল আন্টি আছেন, তারা ভালো মেয়ে এনে দিবে। কিন্তু তুই আর মালিহার কাছে যাস না। ওকে ভুলে যা। প্লিজ দোস্ত, আমার কথাটা রাখো। আমি তোকে নিজের আপন ভাই মনে করি। তুই আর মালিহার সাথে কোন সম্পর্ক রাখিস না। সালমানের কথা শুনে আবির যেন আকাশ থেকে পড়ে। ও বাকরুদ্ধ হয়ে বসে আছে। কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না। ও মনে মনে ভাবছে, সালমান কি মালিহাকে পছন্দ করে? ও কি চায় না আমি মালিহার সাথে থাকি? কেন সালমান এত বছর পর এসব বলছে? কি হয়েছে ওর? আবির যেন গোলকধাঁধায় হারিয়ে যাচ্ছে। মুহূর্তেই সবকিছু কেমন জানি অশান্ত লাগছে ওর কাছে। আবির একটু গম্ভীর কণ্ঠেই জিজ্ঞেস করে, সালমান তুই কেন মালিহাকে এখন ছাড়তে বলছিস? আমি মনে মনে ওকে বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছি, আর তুই কি বলছিস এসব? তুই কি মালিহাকে পছন্দ করিস নাকি? না হলে কেন ওকে ছাড়তে বলছিস? কেন দোস্ত? ছি ছি দোস্ত, আমার শত্রুও যেন ওই মেয়েকে পছন্দ না করে। আমি তো আরো অনেক দূরে। ওই মেয়ে ভালো না দোস্ত। ও যে কতটা খারাপ আমি নিজ চোখে দেখে এসেছি গতকাল রাতে। আবির ভীষণ অবাক হয়ে বলে, মানে কি বলছিস এসব? সালমান তোকে আমি ভাই ভাবি বলে তুই এভাবে যাতা বলতে পারিস না। তুই তো জানিস আমি মালিহাকে কতটা ভালোবাসি। তাহলে এসব কেন বলছিস ভাই? আমি মালিহাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি জীবনে একবারই কাউকে মন দিয়েছি, আর সেটাও
আমার ভালোবাসাকে নিয়ে তুই এভাবে যাতা বলতে পারিস না। আমি জানতাম তুই কোনভাবেই আমার কথা বিশ্বাস করবি না, তাই প্রমাণ সহই এসেছি। এই দেখ। সালমান সব ছবি বের করে আবিরের হাতে দেয়। আবির একে একে সব ছবিগুলো দেখে পাথর হয়ে যায়। নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। এই কি সেই মালিহা যার পিছনেও 3টি বছর নষ্ট করেছে, যাকে দিনের পর দিন অসম্ভব ভালোবেসেছে? এই কি সেই মালিহা? কি প্রতিদান দিন মালিহা এত ভালোবাসার? আবিরের চোখগুলো ঝাপসা হয়ে আসছে। ওর শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। ও উঠে দাঁড়িয়ে জানালার কাছে চলে যায়। সালমানও পিছনে পিছনে গিয়ে ওর কাঁধে হাত রেখে বলে, ভাই নিজেকে শক্ত কর। তুই অন্ধের মতো ওকে বিশ্বাস করে ভালোবেসে এসেছিস, তাই ও এই সুযোগটাই কাজে লাগিয়েছে। আল্লাহ তাআলা হয়তো চাচ্ছিলেন না এমন একটা মেয়ের সাথে তোর বিয়ে হোক, তাই তিনি আমাকে এসব দেখালেন যাতে তোকে ওর কাছ থেকে দূরে সরিয়ে আনতে পারি। তুই অনেক ভালো একটা ছেলে, হাজার হাজার মানুষের হাসির কারণ তুই। ভেঙে পড়িস না ভাই। আমি আছি তোর পাশে। একটা মেয়ের জন্য নিজের কোন ক্ষতি করিস না ভাই। তোর উপর অনেক মানুষ ভরসা করে আছে। আবির চিৎকার করে বলে ওঠে, আর কত অন্যদের কথা ভাববো বল? ছেলেরা কি নিজেদের কথা ভাবতে পারে না? মানুষের কথা ভাবতে ভাবতে মানুষকে বিশ্বাস করে এত দূর আসলাম, নিজের কথা তো কখনোই ভাবলাম না। শুধু একজনকে নিয়ে ভালো থাকার স্বপ্ন দেখলাম আর সেখানেই ধরা। দোস্ত আমি আর এসব নিতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। যে মানুষটাকে এত ভালোবাসা এত যত্ন দিয়ে আগলে রাখলাম সেই কিনা শেষমেশ এমন করতে পারলো? কিভাবে দোস্ত ও কিভাবে এমন করলো? শান্ত হ ভাই, শান্ত হ। একটু সামলা নিজেকে। তুই ভালো কাউকে পাবি ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধর শুধু। আর না দোস্ত, আর না। আমি আর কাউকে চাই না। মন একবারই কাউকে দেওয়া যায়। ভালোবাসা কোন ঠুনকো জিনিস না যে এত সহজে বিলীন হয়ে যাবে আবার নতুন কাউকে গিয়ে ধরব। জীবনের এই পর্যায়ে এসে যদি এমন কিছুর সাক্ষী হতে হয়, দরকার নেই আমার কাউকে। আমি একাই ভালো আছি। আমার বিশ্বাস উঠে গেছে ভাই ভালোবাসার উপর থেকে। আর না। আবির অনেক বেশি ভেঙে পড়ে। সালমান কোনভাবেই আবিরকে শান্ত করতে পারে না। আবির সালমানকে বলে, অসংখ্য ধন্যবাদ ভাই, তুই আমাকে এই চরম বাস্তবতা দেখিয়ে দিলি। না হলে নিজের অজান্তেই অনেক বড় ভুল করে ফেলতাম। তুই যা ভাই, আমাকে একা থাকতে দে। আমি একা থাকতে চাই। সালমান আর কিছু বলার সাহস পায় না আবিরকে। ও চলে যায় ওর বাসায়। সালমান গেলে আবির অনেকক্ষণ কাঁদে। অনেক বেশি কষ্ট পেয়েছে ও। ঘৃণা করে ওই ভালোবাসাকে। মেয়েরা যে এমন হয় তা ওর জানা ছিল না। আবির সিদ্ধান্ত নেয় ও আর কখনো কাউকে ভালোবাসবে না। সেদিনের পর থেকে আবিরের মুখ থেকে হাসি চলে যায়। মালিহা আবিরের কাছে এসেছিল। আবির একটা কথা বলেনি, শুধু ছবিগুলো মালিহার সামনে ছুঁড়ে মেরেছিল। মালিহা ছবিগুলো দেখা মাত্রই চলে যায়, কারণ সে বুঝে গিয়েছে তার সময় শেষ। আবির মালিহার বাবাকে ওদের কোম্পানির পার্টনারশিপ থেকে বের করে দেয়, কারণ ও চায় না আর কোনোদিন মালিহা ওর সামনে আসুক। আবির সম্পূর্ণ একা হয়ে গিয়েছে। সালমান অনেকবার ওর সাথে দেখা করতে চাইলেও আবির রাজি হয়নি। আসলে যে কষ্ট পায় তার কষ্টটা কাউকে বোঝানো যায় না। সাময়িক সান্ত্বনায় কি বা আর হবে।
আবির দূরে কোথাও যেতে চায়, অনেক দূরে। তাই ওর বাবাকে বলে কয়েকদিনের জন্য ছুটি নেয়। আবিরের বাবা মাও বেশি চিন্তিত ছিলেন ওকে নিয়ে, যে হঠাৎ কি হলো ওর। তাই আবির ছুটি চাওয়া মাত্রই ওর বাবা রাজি হন। আবির ওর পার্সোনাল গাড়িটা নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে ওদের বাগান বাড়িতে থাকবে কিছুদিন। রাত তখন 1টা নাগাদ বাজে। ও একটা সেতুর উপর দিয়ে যাচ্ছিল। বাইরে ঝুম বৃষ্টি পড়ছিল। তাই ও আস্তে আস্তে গাড়ি চালিয়ে যাচ্ছিল। হঠাৎ ওর মনে হলো ও একটা মেয়েকে ক্রস করে এসেছে। আবিরের কাছে মেয়েটাকে অদ্ভুত লাগলো। এই ঝুম বৃষ্টিতে একটা মেয়ে, তাও একা সেতুর উপর কি করছে, সেটা দেখার জন্য আবির গাড়ি থামিয়ে সাইড মিররে তাকায়। কিন্তু বৃষ্টির জন্য ভালোভাবে দেখা যাচ্ছিল না। তাই ও গাড়ি থামিয়ে যেই জানালা দিয়ে বাইরে তাকায়, আবির দেখে মেয়েটা সেতুর রেলিং ধরে উপরে উঠছে। তার উদ্দেশ্য সে এখান থেকে নদীতে ঝাঁপ দিবে। আবির এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায়। ও মুহূর্তেই গাড়ি থেকে বের হয়ে মেয়েটার কাছে দৌড়ে যায়। মেয়েটা জাস্ট ঝাঁপ দিবে, ঠিক এমন সময় আবির মেয়েটাকে পিছন থেকে ঝাপটে ধরে। আর তারপর আবিরের অসম্ভব হার্টবিট হচ্ছে। একটা তাজা জীবন এখনই শেষ হয়ে যেত, কিন্তু সেই জীবনটা এখন ওর বুকের সাথে জড়িয়ে আছে। বৃষ্টির বেগ যেন কয়েকগুণ বেড়ে গিয়েছে, সাথে জোরে জোরে বজ্রপাতও হচ্ছে। হয়তো এই কারণে সেতুর উপর তেমন একটা গাড়িও যাচ্ছে না। আবির কোনরকম নিজেকে সামলে কিছু বলতে যাবে, তার আগেই মেয়েটা খুব জোরাজুরি শুরু করে ওর থেকে নিজেকে ছাড়ানোর জন্য। কিন্তু আবিরের শক্তিশালী হাত দুটো থেকে কোনভাবেই মেয়েটা নিজেকে ছাড়াতে পারে না। এবার আবির জোর দিয়ে অনেকটা অস্থির কণ্ঠে বলে উঠে, কি করছেন আপনি? আপনার কি মাথা খারাপ হয়েছে? জীবন কি এতই সস্তা যে এত সহজে শেষ করে দিচ্ছেন? আপনি প্লিজ শান্ত হন। আসুন আমার সাথে। মেয়ে কোন কথা বলে না, শুধু নিজেকে আবিরের কাছ থেকে ছাড়ানোর জন্য ধস্তাধস্তি করছে। আবিরও কোনভাবে মেয়েটাকে ছাড়ছেই না। ও রীতিমতো মেয়েটাকে জাগিয়ে গাড়ির কাছে নিয়ে আসে, কারণ অনেক জোরে জোরে বজ্রপাত হচ্ছে। বেশিক্ষণ বাইরে থাকলে বড় কোন বিপদ হতে পারে। এদিকে মেয়েটা গাড়ির কাছে এসে কোনভাবেই গাড়ির ভিতর ঢুকবে না। সে এখন আবিরকে তার নরম হাত দিয়ে মারছে, যা আবিরের গায়ে লাগছেই না। আবির এক প্রকার জোর করেই মেয়েটাকে গাড়ির ভিতর বসিয়ে দেয়, আর বলে, প্লিজ আপনি আমার একটু কথা শুনুন, তারপর যা মন চায় করবেন। আমি কিচ্ছু বলবো না, জাস্ট আমার কথাগুলো একটু শুনুন প্লিজ। আবির বাইরে দাঁড়িয়ে ভিজতে ভিজতেই কথাগুলো মিনতির স্বরে বলে। গাড়ির ল্যাম্পপোস্টের আলোতে ওরা দুজন দুজনকে এই প্রথম দেখল। মেয়েটা মুখে অসম্ভব মায়া, চোখ দুটো অশ্রুতে জলজল করছে, গোলাপি মিষ্টি ঠোঁটগুলো থরথর করে কাঁপছে, যেন কিছু বলতে চায়। আবিরের এই কাক ভেজা মলিন মুখটা দেখে মেয়েটার বোধ হয় একটু মায়া হয়। সে কিছুটা শান্ত হয়ে বসে। আবির আর কিছু না বলে দ্রুত ড্রাইভিং সিটে বসে সবার আগে গাড়ি লক করে। মেয়েটা দেখে গাড়ির দরজা আর খোলে না। সে ভীষণ রাগীভাবে আবিরের দিকে তাকায়। আবির দ্রুত স্বরে বলে, ওয়েট ওয়েট, ভয় পাবেন না। আপনি যদি বেরিয়ে যান তাই সেফটির জন্য লক করেছি। আমাদের কথা শেষ হলে আবার খুলে দিব। প্লিজ আপনি শান্ত হন একটু। মেয়েটা আবিরের দিক থেকে চোখ নামিয়ে মাথা নিচু করে বসে। আবির দ্রুত ড্যাশবোর্ড থেকে পানির বোতলটা বের করে তার দিকে এগিয়ে দিয়ে বলে, একটু পানি খেয়ে নিন, আপনার ভালো লাগবে। মেয়েটা কিছুক্ষণ পানির বোতল আর আবিরের দিকে সন্দেহজনকভাবে তাকিয়ে রয়। আবির প্রথমে না বুঝলেও পরে বুঝতে পেরে বলে,
ওহহ, সন্দেহ করছেন যে কিছু মিশিয়ে খেতে দিচ্ছি কিনা? কোন সমস্যা নেই, এই যে আমি খেয়ে দেখাচ্ছি। আবির 1-2 ঢোক পানি খেয়ে মেয়েটার দিকে আবার এগিয়ে দেয়। মেয়েটা আবার কিছুক্ষণ ভেবে পানির বোতলটা নেয় আর 2-3 ঢোক খেয়ে নেয়। তার খাওয়া দেখে বোঝা গেল বেচারির গলা অনেক শুকিয়ে গিয়েছিল। পানি খাওয়া শেষ হলে ওদের মাঝে চরম নীরবতা বিরাজ করে। দুইজন বৃষ্টিতে ভিজে চুপচুপে অবস্থা। আবির এবার সাহস করে জিজ্ঞেস করে, আপনি এভাবে নিজের জীবন দিতে যাচ্ছিলেন কেন? কি হয়েছে আপনার? প্লিজ আমাকে বলুন। মেয়েটা একবার আবিরের দিকে মলিন কান্নাসিক্ত দৃষ্টিতে তাকিয়ে কিছু না বলে মাথা নিচু করে রয়। আবির কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু না, মেয়েটা চুপ করেই বসে আছে। আবির আবার বলে, আপনি যদি কিছু না বলেন আমি কিভাবে বুঝবো আপনার কি হয়েছে? দয়া করে বলুন, আমি যেভাবে হোক আপনার সব সমস্যা সমাধান করে দিব। শুধু একবার বলুন। মেয়েটা আবার আবিরের দিকে তাকিয়ে কিছু বলতে নিয়ে থেমে যার আর আগের মতো মাথা নিচু করে বসে থাকে। আবির বুঝতে পারছে না কি হয়েছে মেয়েটার, কোন কথাই সে বলছে না। আবির আরো কিছুক্ষণ অপেক্ষা করে, না, মেয়েটা সেই চুপ করেই আছে। ওর ধৈর্যের বাঁধ এবার ভেঙে যাচ্ছে। আবির এই নীরবতা ভাঙার জন্য মেয়েটার হাত ধরে একটা ঝাঁকি দিয়ে বলে, কি হলো, কথা বলছেন না? কিছু তো বলুন। মেয়েটা আবিরের এভাবে করাতে ভয় লাফিয়ে ওঠে, আর কান্না করতে করতে আবিরের দিকে তাকিয়ে হাত দিয়ে ইশারা করে। মুহূর্তেই আবির চোখ দুটো বড় বড় হয়ে যায়। আবির কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি কথা বলতে পারেন না? মেয়েটা মাথা নাড়িয়ে না বলে উত্তর দেয়। সাথে সাথে আবির স্তব্ধ হয়ে যায়। মেয়েটা নিঃশব্দে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আবির ওর ভাষা হারিয়ে ফেলছে। তার মানে মেয়েটা বোবা, সে কথা বলতে পারে না। আল্লাহ! আবির মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অসম্ভব সুন্দর মায়াবী তার মুখ, গায়ের রং উজ্জ্বল শ্যামলা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সে কথা বলতে পারে না। মেয়েটা শুধু কেঁদেই যাচ্ছে। আবির এখন কি বলবে, কি করবে, কিছুই বুঝতে পারছে না। ও কল্পনাও করেনি যে মেয়েটা বোবা হবে। এত সুন্দর একটা মানুষের এমন সমস্যা, আবির যেন কোনভাবেই মানতে পারছে না। ওর মাথা পুরো হ্যাং হয়ে গিয়েছে। পানির বোতলটা নিয়ে ও আরও কয়েক ঢোক পানি খেয়ে নেয়। মেয়েটা আর চোখে আবিরের অবস্থা দেখছে। সে আবার দরজা খুলে বাইরে যেতে চায়, কারণ মেয়েটা ভাবে হয়তো আবির এবার তাকে বের করে দিবে। কিন্তু মেয়েটাকে অবাক করে দিয়ে আবির বলে, আর মাত্র 1 ঘন্টার পথ পাড়ি দিলেই আমার বাগান বাড়ি। আমি জানি আমি একজন অচেনা অপরিচিত ছেলে মানুষ। আমার কোন রাইট আপনাকে এই কথা বলার? তাও আমি আপনার কাছে আজকের রাতটা চাই। শুধু আজকের রাতটা আপনি আমার বাগান বাড়িতে চলুন। ভয় পাবেন না, কোন খারাপ কিছু করব না। আমি আপনার মনের কথাগুলো জানতে চাই। শুনতে হয়তো কোনোদিন পারবো না, কিন্তু জানতে তো পারবো। আপনি যাবেন আমার সাথে? আপনি অনেক ভিজে আছেন। এভাবে ভিজে থাকলে আপনার জ্বর আসবে। চলুন দয়া করে। মেয়েটা অনেকক্ষণ আবিরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। জীবনে এই প্রথম কোন মানুষকে দেখল যে ওর বোবা হওয়া নিয়ে একটুও খারাপ ব্যবহার করেনি, বরং ওকে সেভ করতে চাচ্ছে। মেয়েটা কিছুক্ষণ চুপ করে বসে থাকে আর ভাবে, সে তো মরেই যাবে। তার কথাগুলো যদি কাউকে বলে যেতে পারে তাহলে একটু হলে শান্তি পাবে। আর আবিরকে দেখে তার মোটেও খারাপ মনে হচ্ছে না, কারণ ওর যদি খারাপ কোন মতলব থাকতো তাহলে এতক্ষণে অনেক কিছুই করে ফেলতো। এদিকে আবির অধীর আগ্রহে অপেক্ষা করছে মেয়েটার উত্তরের জন্য। শেষমেশ ওর অপেক্ষার প্রহর শেষ হয় এক ঝিলতি হাসি দিয়ে।
মেয়েটা রাজি হয়। আবির স্বস্তির নিঃশ্বাস ফেলে দ্রুত গাড়িটা স্টার্ট করে বাগান বাড়ির দিকে রওনা হয়। মেয়েটা খুব ক্লান্ত পরিশ্রান্ত অসর শরীর নিয়ে জানালার সাথে হেলান দিয়ে বসে থাকে। আর একসময় সে ঘুমের দেশে হারিয়ে যায়। আবির ওদের বাগান বাড়িতে পৌঁছে গাড়ি পার্ক করে আস্তে করে মেয়েটাকে ডাক দেয়। মেয়েটা গভীর ঘুমে তলিয়েছিল, যেন কত বছর ঘুমায় না সে। আবিরের একদমই ইচ্ছা হচ্ছিল না তাকে তোলার, কিন্তু এভাবে ঘুমাতে দিলে মেয়েটার ঠান্ডা লাগবে। তাই বাধ্য হয়েই আবির মেয়েটার হাতে হাত রেখে তাকে ডাক দেয়। কারো হাতের স্পর্শ পেয়ে মেয়েটা ভয় লাফিয়ে ওঠে। নিজের হাতটা সরিয়ে নিয়ে ভীতু দৃষ্টিতে আবিরের দিকে তাকায়। আবির বলে, সরি সরি, আপনাকে অনেকক্ষণ ধরে ডাকছি কিন্তু আপনি উঠছেনই না, তাই হাত ধরে ডাক দিলাম। আমরা চলে এসেছি আমার বাগান বাড়িতে। মেয়েটা গাড়িতে বসেই আশেপাশে তাকায়। আবির দ্রুত গাড়ি থেকে নেমে মেয়েটার কাছে গিয়ে গাড়ির দরজা খুলে দেয়। সে আস্তে আস্তে বের হয়। হঠাৎই মেয়েটার মাথা ঘুরানি দেয়। সে পড়ে যেতে নিলে আবির তাকে ধরে ফেলে। দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, সাথে আবিরের সার্ভেন্টরাও। ওরা দুজন লজ্জা পায়। আবির মেয়েটাকে ধরে বলে, আপনি ঠিক নেই, প্লিজ আসুন আমার সাথে, আমি ধরে নিয়ে যাচ্ছি আপনাকে। মেয়েটা আবিরের কাঁধে ভর করে ওর হাত ধরে বাসার ভিতরে যাচ্ছে। খুবই অস্বস্তি লাগছিল তার, কিন্তু এভাবে কারো কেয়ার পেয়ে তার এই মুহূর্তটা ভীষণ স্মরণীয় হয়ে যাচ্ছে। আবির মেয়েটাকে বাসার ভিতর নিয়ে এসে ওর সকল সার্ভেন্টকে ডেকে এনে বলে, ওনার কথা যেন কেউ না জানে, বিশেষ করে বাবা মা। ওকে স্যার। সবাই। আবির মেয়ে সার্ভেন্টের উদ্দেশ্য করে বলে, ওনাকে নিয়ে যাও আর ওনার জন্য ড্রেসের ব্যবস্থা করো। আর হ্যাঁ, উনি কিন্তু কথা বলতে পারে না, সো ভুলেও যেন উনি কোন কিছুতে কষ্ট না পান। আর খাবারের ব্যবস্থা করো জলদি। ঠিক আছে স্যার। সবাই। মেয়ে সার্ভেন্টগুলো দ্রুত মেয়েটাকে ধরে গেস্ট রুমে নিয়ে যায়। তারা সবাই ওভার প্রোটেক্টিভ ব্যবহার করছে মেয়েটার সাথে। এদিকে মেয়েটা এমন রাজকীয় আপ্যায়ন পেয়ে অবাক হয়ে যাচ্ছে। কি থেকে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। এই যেন স্বপ্নের মতো লাগছে সবকিছু। কিন্তু বাস্তবতার কথা ভাবলেই মেয়েটার চোখ ভিজে আসে। মেয়ে সার্ভেন্টদের মধ্যে একজন সিনিয়র সার্ভেন্ট, যে কিনা আবির আর মেয়েটার চেয়ে বড় ছিল। সে মেয়েটার পুরো শরীর মুছে দিতে দিতে দেখে মেয়েটা নিঃশব্দে কাঁদছে। সে ওর চোখের পানিগুলো মুছে দিয়ে বলে, আমাদের আবির স্যার অনেক ভালো। আপনি বোধহয় কোন বিপদে পড়েছেন, তাই না? কোন চিন্তা করবেন না, সে আপনার সব সমস্যা দূর করে দিবে। কান্না করবেন না প্লিজ। মাথায় হাত বুলিয়ে দিয়ে কথাগুলো বলল। মেয়েটার মনে হলো ওর আপন মা ওর সাথে কথা বলছে। ও আর না পেরে সেই সার্ভেন্টকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদে। সার্ভেন্টটা মেয়েটার অবস্থা কিছুটা বুঝতে পেরে তাকে শান্ত করার চেষ্টা করে। এরপর এক সেট নতুন ড্রেস দিয়ে মেয়েটাকে তার ভিজা জামা কাপড়গুলো পরিবর্তন করে আসতে বলে। মেয়েটা ফ্রেশ হতে চলে যায়। এদিকে আবির ফ্রেশ হয়ে জামা কাপড় বদলে বেডের উপর শুয়ে আছে। মধ্যে রাত, অথচ মনে হচ্ছে চারদিক আলোকিত। আবির শুধু মেয়েটাকে নিয়েই ভাবছে। এর মধ্যে ওর বাবা মার কল আসে। তাদের সাথে কথা বলে জানিয়ে দেয় যে ও ঠিকমতো এসেছে, কিন্তু এটা আর বলেনি যে ওর সাথে একজন নতুন মেহমানও এসেছে। কথা শেষ হলে আবির নিচের ডাইনিং রুমে চলে আসে। আবির আসতেই মেয়েটাও গেস্ট রুম থেকে বের হয়।
আবিরদের বাগান বাড়ি অনেক বড় হওয়ায় লাইটের ব্যবস্থা জমকালো। তাই এই প্রথম আবির মেয়েটাকে স্পষ্টভাবে দেখতে পায়। মেয়েটা আকাশি কালারের একটা ড্রেস পরেছে। তার চুলগুলো ভিজে থাকায় কোমর পর্যন্ত ফেলে রাখা। আবির নিজের অজান্তেই এক জায়গায় পাথরের মতো দাঁড়িয়ে হা করে মেয়েটাকে দেখছে। ওর এক্সও অনেক সুন্দরী ছিল, কিন্তু এই মেয়ের কাছে ওর এক্স কিছুই না। কারণ একজন আর্টিফিশিয়াল সুন্দরী আর একজন ন্যাচারাল বিউটি। মেয়েটা আবিরের দিকে তাকাতেই ওদের চোখাচোখি হয়। দুজনই কিঞ্চিত লজ্জা পায়। কিন্তু আবির একটু থমকে যায়। মেয়েটার পুরো মুখ অন্ধকার, যেন আধার নেমে এসেছে তার মায়াবী মুখে। ওর খুব খারাপ লাগে। কি হয়েছে মেয়েটার সাথে যে সে শেষমেশ নিজের জীবন দিতে চাচ্ছে? ওকে জানতেই হবে। শুধু জানা না, তার জীবনটাও বাঁচাতে হবে। এরপর ওরা খেতে বসে। বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের ব্যবস্থা করা হয়েছে ওদের জন্য। মেয়েটাকে খাবার পরিবেশন করে দেওয়া হলো, কিন্তু সে কিছুই খাচ্ছে না। চুপ করে মাথা নিচু করে বসে আছে। আবির আর ওর সার্ভেন্টরা সবাই চিন্তিত হয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে। তারা ভাবছে মেয়েটার হয়তো এসব খাবার পছন্দ হয়নি। আবির মেয়েটার সামনেই বসেছিল। ও আস্তে করে জিজ্ঞেস করে, আপনার কি খাবারগুলো পছন্দ হয়নি? অন্য কিছু রান্না করে দিবে? মেয়েটা দ্রুত মাথা নাড়িয়ে না বলে, আর ইশারায় বুঝায় সে খাবে না। তার নাকি ক্ষুধা নেই। আবির একটু জোর দিয়ে বলে, আপনি একটু আগে মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছিলেন কারণ আপনি দুর্বল। প্লিজ খেয়ে নিন, তারপর আপনার সব কথা শুনব। খাবার আল্লাহ অনেক বড় নিয়ামত, এটাকে অসম্মান করতে নেই। আর আপনি না খেলে আমিও খাবো না। মেয়েটা সবার দিকে তাকিয়ে দেখে ও খাবে না দেখে সবাই মন খারাপ করে আছে, বিশেষ করে আবির। এত মানুষের মাঝে আর পারে না মেয়েটা নিজেকে ধরে রাখতে। আর সত্যি বলতে তার অসম্ভব ক্ষুধাও লেগেছিল। কি আর করার, বাধ্য হয়ে সে খেতে শুরু করে। আবির খুশি হয় আর ও নিজে খেতে শুরু করে। অনেক বছর পর মেয়েটা এত এত মজার খাবার পেয়ে সবকিছু ভুলে মনের আনন্দে খেতে থাকে। আবির আর চোখে মেয়েটাকে দেখছিল আর মুচকি হাসছিল, কিন্তু মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ওর। কেন এমন একটা মিষ্টি মেয়ের এই অবস্থা? ওদের খাওয়া দাওয়া শেষ হলে আবির হলো রুমে গিয়ে বসে। মেয়েটাও ওর পিছনে পিছনে যায়। এত বড় বাসা দেখে সে প্রতিনিয়ত অবাকই হচ্ছে। বাসার সার্ভেন্টরা যে যার রুমে চলে যায়। এখন শুধু ওরা দুজন বসে আছে। মেয়েটা মাথা নিচু করে বসে আছে। আবির আর মেয়েটার মাঝে 1-2 হাতের দূরত্ব। দুজনের মাঝে আবার সেই নীরবতা। আবির ভাবছে কিভাবে মেয়েটার মনের কথা শুনবে, কারণ সে তো আর মুখ দিয়ে কিছু বলতে পারবে না। তাই ও প্রথমে ভাবল তাকে খাতা কলম দিবে, কিন্তু এত কিছু লিখতে গেলে তার হাত ব্যথা হয়ে যাবে। তাই ঠিক করলো ওর ফোনটাই দিবে, সেখানে দ্রুত বাংলায় লিখতে পারবে। আবির ওর পকেটে হাত দিয়ে দেখে ফোন উপরে। তাই ও দাঁড়িয়ে মেয়েটাকে বলে, আপনি একটু বসুন, আমি আমার ফোনটা নিয়ে আসি। মেয়েটা মাথা নাড়িয়ে আচ্ছা বলে। আবির দ্রুত ফোনটা আনতে যায়, কিন্তু উপরে ওর রুমে এসে ফোন কোথাও খুঁজে পায় না। এদিক সেদিকে ভালো করে দেখেও পায় না। এভাবে কিছুক্ষণ পার হলে ওর মনে পড়ে যে ফোন তো ড্রয়ারের ভিতর রেখে গিয়েছিল। ড্রয়ার খুলতেই ফোনটার দেখা মিলে। ফোন নিয়ে দ্রুত নিচে হলো রুমে আসতেই আবির থমকে যায়।
ও দেখে মেয়েটা। আবির ফোন নিয়ে দ্রুত নিচে হলো রুমে আসতেই থমকে যায়। ও দেখে মেয়েটা সোফার সাথে হেলান দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। অসম্ভব মায়াবী লাগছিল তাকে এই ঘুমন্ত অবস্থায়। তার মুখে অন্যরকম একটা মায়া আছে। তবে এটা স্পষ্ট বোঝা যায় যে সে অনেক কষ্টে আছে। আবির আর কিছু না ভেবে আবার উপরে গিয়ে একটা কাঁথা নিয়ে এসে মেয়েটার গায়ের উপর জড়িয়ে দেয়। সে ঘুমের মধ্যেই কাঁথাটা নিজের সাথে ভালো করে জড়িয়ে নেয়। আবির আস্তে করে তার সামনে বসে। ও সোফার সাথে হেলান দিয়ে বসে মেয়েটাকে দেখতে থাকে। কত মলিন নিষ্পাপ একটা মুখ, কিন্তু এর পিছনে লুকিয়ে আছে অনেক অজানা কষ্ট। এই অসম্ভব সুন্দর মানুষটা আজ না ফেরার দেশে চলে যেত যদি ওর ঠিক সময় তাকে না থামাতো। কিন্তু কেন? কি এমন কষ্ট সে পেয়েছে যার জন্য তাকে এত বড় একটা পাপ করতে পর্যন্ত বাধা দেয়নি? আবিরের সবচেয়ে বেশি কষ্ট লাগে মেয়েটা বাকশূন্য, মানে কথা বলতে পারে না। না জানি কতটা সময় হবে তার কথা কেউ শুনে না। আমরা যারা কথা বলতে জানি তাদের কথাই কেউ ঠিকমতো শুনতে চায় না। আর সে তো কথা বলতেই পারে না। জানি না মেয়েটা কোন কষ্টে নিজেকে শেষ করতে চাচ্ছে। তবু আমি এই ফুটন্ত তাজা গোলাপ ফুলটাকে নষ্ট হতে দিব না, কখনো না। আবির এসব ভাবছিল মনে মনে মেয়েটাকে দেখতে দেখতে। মেয়েটা অনেক ক্লান্ত থাকায় ঘুমিয়ে যায়। তাই আজকে আর জানা হলো না তার এই নিজেকে শেষ করতে চাওয়ার কারণ। এদিকে আবিরও একসময় মেয়েটার সামনে ঘুমিয়ে পড়ে। সত্যি বলতে ওরা দুজনই খুব ক্লান্ত ছিল। তাই মনটা শক্ত থাকলেও শরীরটা আর সায় দেয়নি। দুজনই ঘুমের দেশে হারিয়ে যায়। সকাল 8টা নাগাদ বাজে। ভোরের কড়া রোদ বিশাল বড় জানালা দিয়ে মেয়েটার মুখের ওপর এসে পড়ে। আস্তে আস্তে সে চোখ মেলে তাকায়। সবার আগে সে আবিরের মুখটা দেখতে পায়। আবির দেখতে কিছুটা নায়কের মতো বলা যায়। গালে চাপ দাড়ি, ফর্সা মুখ, সিল্কি বড় চুল আর আবিরের চোখের পাপড়িগুলো একটু বড় বড় ছিল, যার জন্য আরো বেশি সুন্দর লাগে ওকে। তার উপর ফিটফাট সুঠাম দেহ। সব মিলিয়ে কোন নায়কের চেয়ে কম না আবির। সেই এমন একটা মানুষ ঠিক মেয়েটার সামনে ঘুমন্ত অবস্থায় আছে। মেয়েটা অবাক হয়ে অপলক দৃষ্টিতে তাকে দেখছে আর ভাবছে, কেন এই মানুষটা আমাকে বাঁচাতে গেল? কেন সে আমার এত যত্ন করছে? আমি তো একজন অপরিচিতা। আমাকে চিনে না জানে না, তাও এত যত্ন। আমার মতো একটা মেয়ে এসব পাওয়ার যোগ্যতা রাখে না। আমি সমাজের বোঝা। আমার বেঁচে থাকার কোন অধিকার নেই। মেয়েটা এসব ভাবতে ভাবতে কখন যেন তার চোখ বেয়ে টকটক করে দু এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। হঠাৎই আবিরের ঘুম ভেঙে যায়। আরও চোখ মেলে তাকিয়ে দেখে এই দৃশ্য। মেয়েটার সাথে মুহূর্তেই ওর চোখাচোখি হয়। সে আবিরকে জাগ্রত দেখে দ্রুত চোখ মুছে মাথা তুলে অন্যদিকে ফিরে বসে। আবিরও উঠে বসে অস্থির কণ্ঠে বলে, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? মেয়েটা মাথা নাড়িয়ে আর হাত দিয়ে ইশারা করে বুঝায় কিছু হয়নি। আবির কোন কিছু না বলেই মেয়েটার গালে হাত দিয়ে এক ফোঁটা চোখের পানি নিয়ে জিজ্ঞেস করে, তাহলে এটা আসলো কোথা থেকে? মেয়েটা আবিরের স্পর্শ পেয়ে চমকে যায় আর সাথে সাথে একটু সরে বসে। আবির তা দেখে দ্রুত স্বরে বলে, সরি সরি, মাইন্ড করবেন না। উফ, আমিও না। সরি।
মেয়েটা হাত দিয়ে ইশারায় বোঝায় সমস্যা নেই। আবির তার দিকে গিল্টি ফিল নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। মেয়েটা আবিরের দিকে বেশিক্ষণ তাকাতে পারে না। কেমন জানি লজ্জা পায় সে। আবির কি জানি ভেবে উঠে দাঁড়িয়ে তার সামনে গিয়ে হাঁটু গিরে বসে বলে, আমি এখনো জানি না আপনি কোন কষ্টে আছেন। কি হয়েছে আপনার সাথে কিছুই জানি না। শুধু এটুকু জানি আমি থাকতে আপনার কিছুই হবে না। আপনি এখানে আমার কাছে সুরক্ষিত আছেন। আমি আপনার কোন ক্ষতি হতে দিব না। তাই প্লিজ দয়া করে আর কখনো নিজের কোন ক্ষতি করতে চাইবেন না। আমি আছি, আমরা সবাই আছি আপনার পাশে। আপনার সব সমস্যায় আমি সমাধান করে দিব। আমার উপর আপনি একটু বিশ্বাস করে দেখুন। মেয়েটা আবিরের এভাবে কথা বলে দেখে নিজেকে ধরে রাখতে পারে না। কান্না করে দেয়। আবির নিজের অজান্তেই আবার তার গালে হাত দিয়ে চোখ দুটো মুছে দিয়ে বলে, আপনার মতো মায়াবতী একটা মানুষের চোখে এভাবে অশ্রু মানায় না। বরং হাসলে হয়তো অনেক মানাবে। আমি আপনার এই মিষ্টি ঠোঁটের কোণায় একদিন হাসি ফিরিয়ে আনবই কথা দিলাম। ওরা দুজন একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবিরের প্রতিটি কথা মেয়েটার মনের মধ্যে গিয়ে বাসা বাঁধছে। তার পুরো জীবনে এভাবে কেউ কোনদিন তার সাথে কথা বলেনি। তার খুব ভালো লাগছে এই কথাগুলো শুনে। আবির দেখে মেয়েটা আস্তে করে মুচকি একটা হাসি দিল। যেন শীতের দিনে হঠাৎ করে সূর্যি মামার এক ঝলক চাহনি। আবির মুগ্ধ হয়ে যায় এই এক ছেলতি হাসি দেখে। ও অবাক কণ্ঠে বলে, ওয়াও, আপনার হাসিটা মাশাআল্লাহ। প্লিজ আর একবার হাসুন না। প্লিজ। মেয়েটা আরও একবার লজ্জাসিক্ত মুখ নিয়ে মুচকি একটা হাসি দেয়, মাথা নিচু করে। আবির তার হাসিটা দেখে বুকে হাত দিয়ে বলে, আহহ, মুগ্ধ হয়ে গেলাম। আপনার হাসি যে কারো মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। আপনার এই হাসি আমি সব সময়ের জন্য ধরে রাখবো ইনশাআল্লাহ। মেয়েটা অবাক হয়ে আবিরের দিকে তাকিয়ে রয়। আবির অজান্তেই অনেক বড় একটা কথা বলে ফেলেছে, যেটাও উপলব্ধি করতে না পারলেও মেয়েটা ঠিকই করেছে। যাই হোক, এরপর আবির মেয়েটাকে বলে ফ্রেশ হয়ে আসতে, এবং ও চলে যায় উপরে ওর রুমে। মেয়েটাকে আবিরের সার্ভেন্টরা এসে নিয়ে যায়। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করে দেয় তাকে। মেয়েটা আয়নায় নিজেকে দেখে অবাক। তাকে যে এত সুন্দরী লাগে সে আগে কখনো দেখেনি। দেখবেই বা কিভাবে, কখনো দেখার সুযোগ পায়নি। এদিকে আবিরও ফ্রেশ হয়ে নিচে এসে মেয়েটাকে দেখে অবাক। অসম্ভব সুন্দরী লাগছে তাকে। আবির মুচকি হাসি দিয়ে নাস্তা খেতে বসে তার সাথে। খেতে খেতে ওদের চোখাচোখি হয় অনেকবার। মেয়েটা ভীষণ লজ্জা পাচ্ছিল। ওদের খাওয়া শেষ হলে আবির মেয়েটাকে বলে, চলুন আমাদের বাগান থেকে ঘুরে আসবেন। অনেক সুন্দর বাগান আমাদের। বসার জন্য সুন্দর জায়গা আছে বাগানের মধ্যে। সেখানেই আপনার কথাগুলো শুনব। আর দেরি করতে চাই না আমি। চলুন। আবিরের কথা শুনে মেয়েটার চোখে মুখে যেন আধার নেমে আসে। হয়তো আজকের দিনটাই শেষ তার এখানে। কারণ তার এই করুণ জীবনের কথা শুনে হয়তো আবির আর তাকে রাখবে না। অবশ্য মেয়েটা আশাও করে না। কাল রাত থেকে এখন পর্যন্ত যে কেয়ার সে পেয়েছে তাতেই সে খুশি। আবির কিছুটা আঁচ করতে পারে যে মেয়েটা হয়তো মন খারাপ করেছে, কিন্তু তাও তার সম্পর্কে সব জানতেই হবে। তাই ওরা আস্তে আস্তে বাগানের দিকে হাঁটা শুরু করে। অনেক সুন্দর বাগান, বিভিন্ন ফুলের আর ফলের গাছে ভরা। মিষ্টি ঘ্রাণ আসছে বাগান থেকে।
মেয়েটার খুব ভালো লাগছে এই জায়গাটায়। সে অবাক হয়ে আশেপাশে তাকিয়ে দেখছে। একসময় ওরা বাগানের ভিতরে সেই বসার জায়গায় চলে যায়। মেয়েটা বসার জায়গাটা দেখে অবাক। এত সুন্দর করে বানানো হয়েছে দেখার মতো। উপরে ছাউনি, গোল করে বসার জায়গা, মানে মুগ্ধকর। এরপর ওরা দুজন বসে। আবির আর দেরি না করে ওর ফোনটা বের করে নোটপ্যাড অন করে মেয়েটার দিকে এগিয়ে দিয়ে বলে, নিন, এবার আপনার মনের কথাগুলো আমাকে বলুন। মেয়েটা আবিরের দিকে আর ফোনের দিকে মলিন চাহনিতে তাকিয়ে আছে। কিছুটা ভয় পাচ্ছে সে। যদি এই কথাগুলো শোনার পর এটাই শেষ মুহূর্ত হয় তার জীবনের, আর হয়তো কখনো আবিরকে তার দেখা হবে না। আর হয়তো এত সুন্দর জায়গা, এত কেয়ার আর আবিরের মতো একটা ভালো মানুষকে আর দেখা হবে না। মেয়েটা সব মেনে নিয়ে আবিরের কাছ থেকে ফোনটা নেয়। আবির সবার আগে জিজ্ঞেস করে, আমাকে সবার আগে আপনার নামটা বলুন। সেই কাল রাত থেকে কত কিছু হলো, অথচ আপনার নামটাই জানা হলো না। মেয়েটা আবিরের ফোনে নিজের নাম লিখে ওকে দেখতে দিল। আবির দেখে তার নাম জান্নাত। ও হাসি দিয়ে বলে, জান্নাত, নামটা আপনার মতোই অসম্ভব সুন্দর। এখন আপনার সম্পর্কে বলুন। জান্নাত লেখা শুরু করে। প্রায় 5 মিনিট পর ফোনটা আবিরকে পড়তে দেয়। আবির পড়া শুরু করে। আমার বাসা এদিকেই। মানে বরিশালে। আপনি কালকে যেখান থেকে আমাকে পেয়েছে সেখান থেকে আমার বাসায় যেতে 15-20 মিনিট লাগে। আমার জন্ম এখানেই। জন্মের পরই আমার মা মারা যান। আর বাবা আমার যখন বয়স 6 বছর তখন হার্ট অ্যাটাক করে মারা যান। তারপর থেকে মামা আর মামির কাছে আমি বড় হই। আবির কথাগুলো পড়ে স্তব্ধ হয়ে আছে। এত সুন্দর মানুষটা সেই ছোটবেলা থেকেই বাবা মা ছাড়া বড় হয়েছে। সবাইকে হারিয়েছে। আবির আবার বলে, আপনি কি জন্মের পর থেকেই কথা বলতে পারেন না? নাকি কিছু হয়েছিল? জান্নাত আবার কিছুক্ষণ লিখে আবিরকে পড়তে দেয়। সে লিখেছে, জি, জন্মের পর থেকেই আমি কথা বলতে পারি না। আমার মায়ের কি যেন একটা রোগ হয়েছিল যার জন্য আমি কথা বলার ক্ষমতা পাইনি। আবির খুব কষ্ট পাচ্ছে যতই জান্নাতের কথাগুলো পড়ছে। ও এবার জিজ্ঞেস করে, এবার বলুন, আপনি কেন নিজেকে শেষ করতে চাচ্ছেন? কি হয়েছে আপনার সাথে? জান্নাত কিছুক্ষণ চুপচাপ মাথা নিচু করে বসে থেকে লিখতে শুরু করে। প্রায় 10 মিনিট লিখার পর আবিরকে পড়তে দেয়। ও দেখে জান্নাতের চোখজোড়া অশ্রুসিক্ত হয়ে আছে। জান্নাত লিখেছে, আমার জীবনটা সেই ছোটবেলা থেকেই বোঝা হয়ে গিয়েছে। আমি আমার মামা আর মামির কাছে বোঝা হয়ে রয়ে যাই। তবে তারা কোন দিন আমাকে বুঝতে দেয়নি যে তারা আমাকে বোঝা পাবেন। যেভাবে হোক আমাকে বড় করেছেন, কিন্তু বড় হওয়াটা যেন আমার জন্য কাল হয়ে দাঁড়ায়। যতই বড় হচ্ছিলাম সমাজ আমাকে শেষ করে দিচ্ছিল। স্কুল, কলেজ, সব জায়গায় আমাকে হেয় করা হতো। আমাকে বোবা বোবা বলে আমার সাথে খারাপ ব্যবহার করত। আমার কোন বান্ধবী ছিল না জানেন? কেউ আমার সাথে মিশত না। সবাই দূরে দূরে থাকত। অনেক কষ্টে কলেজ লাইফটা শেষ করি। মামা আর মামি আমাকে তাদের কাছে আর রাখতে চান না। তাই আমাকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খোঁজা শুরু করেন।
সবাই আমাকে দেখে পছন্দ করে, কিন্তু যেই শোনে আমি কথা বলতে পারি না অমনি আমার মামা আর মামিকে যাতা বলে অপমান করে চলে যায়। এখন এমন অবস্থা হয়েছে মামা মামি বাইরেও যেতে পারেন না। সবাই তাদের সাথে উপহাস করে। সেদিন মামি আর না পেরে বলেই দিয়েছেন আমি কেন আমার বাপ মার সাথে মরে গেলাম না, কেন তাদের উপর বোঝা হয়ে তাদের সুন্দর জীবনটা শেষ করে দিচ্ছি। তাই সবকিছু হারিয়ে নিজেকে শেষ করা ছাড়া আমার আর কোন রাস্তা নেই। শুধু কথা বলতে পারি না দেখে সবাই আমাকে প্রতিবন্ধী বলে। আমি আর এত কষ্ট সহ্য করতে পারবো না। এর চেয়ে মৃত্যু শ্রেয়তর। আপনি কেন আমাকে বাঁচালেন? এখন বলুন, আমার মতো অনাথ, অপায়া আর প্রতিবন্ধী মেয়ের বেঁচে থাকার কোন অধিকার আছে এই সমাজে? নাই। আপনি বললে আমি এখনই চলে যেতে চাই। এক রাতে আপনি আমার জন্য যা করেছেন, যতটা কেয়ার করেছেন তা আমার জীবনে কেউ করেনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে জীবনে অনেক সুন্দর কিছু মুহূর্ত উপহার দেওয়ার জন্য। আমার মতো মেয়েদের কপালে সুখ, আনন্দ আর হাসি নেই আবির সাহেব। তার চেয়ে আমি চলে যাই অনেক দূরে। আপনি আর আমার জন্য কষ্ট করবেন না প্লিজ। এই সমাজ আমাদের মতো মেয়েদের গোনায় ধরে না। আমার জীবনে আধার রাতের অন্ধকার ছাড়া আর কিছুই নেই। আবির ভাষা হারিয়ে ফেলছে জান্নাতে কথাগুলো পড়ে। এই সমাজ যে এতটা নষ্ট হয়ে গিয়েছে তা ওর জানা ছিল না। একটা মেয়ে সেই ছোটকাল থেকে তার সমস্যার জন্য সবার কাছে ছোট হয়ে আসছে। শুধু তাই না, বাবা মা সবাইকে হারিয়েছে। কতটা কষ্ট আর ব্যথা বুকের মধ্যে সে জমিয়ে রেখেছে, যার জন্য একবারও ভাবেনি তার জীবনটা দিয়ে দিলে আর কখনো সে ফিরে আসতে পারবে না। আবিরের চোখগুলো ভিজে আসে অজান্তেই। ও হঠাৎই উঠে জান্নাতের কাছে গিয়ে তার হাত দুটো শক্ত করে ধরে বলে। আবির ভাষা হারিয়ে ফেলছে জান্নাতে লেখাগুলো পড়ে। এই সমাজ যে এতটা নষ্ট হয়ে গিয়েছে তা ওর জানা ছিল না। একটা মেয়ে সেই ছোটকাল থেকে তার সমস্যার জন্য সবার কাছে ছোট হয়ে আসে। শুধু তাই না, বাবা মা সবাইকে হারিয়েছে। কতটা কষ্ট আর ব্যথা বুকের মধ্যে সে জমিয়ে রেখেছে, যার জন্য একবারও ভাবেনি তার জীবনটা দিয়ে দিলে আর কখনো সে ফিরে আসতে পারবে না। আবিরের চোখগুলো ভিজে আসে অজান্তেই। ও হঠাৎই উঠে জান্নাতের কাছে গিয়ে তার হাত দুটো শক্ত করে ধরে বলে, আমি আপনাকে কোথাও যেতে দিব না। আপনি কথা বলতে পারেন না, তাতে কি হয়েছে? এই ছোট্ট জীবনে সবাই পারফেক্ট হয় না। তাই বলে কি সে বাদ হয়ে যাবে? কখনো না। আমি যখন বলেছি আমি আপনার পাশে আছি, সো আমি আছি। আপনি আমার কাছে থাকুন। আপনাকে কেউ কিচ্ছু বলবে না। আজ আমরা এখানে যারা আছি এরাই আপনার পরিবার। আপনি আর কোন কষ্ট পাবেন না। আপনার যত মনের কথা আছে সব আমাকে বলবেন। আমি সব শুনব। প্লিজ আর কখনো নিজের ক্ষতি করতে চাইবেন না। এটা মহাপাপ। আসলে জীবন এক যুদ্ধক্ষেত্র। এখানে সেই টিকে থাকে যে লড়াই করে থাকতে পারে। শুধু হার মানতে মানা। আপনার চেয়েও অনেক খারাপ অবস্থার মানুষ আছে। তারা কিন্তু দুনিয়ার সাথে লড়াই করে টিকে আছে। তাহলে আপনি কেন হার মানছেন? এতদূর যখন এসেছেন, জীবনের বাকি পর্বটা ইনশাআল্লাহ পার করে দিবেন। কিন্তু হতাশ হয়ে ডিপ্রেসড হয়ে নিজেকে শেষ করে দিলে আপনার এহকাল পরকাল সব যাবে। মৃত্যু কোন কিছুর সমাধান না, বরং বেঁচে থেকে সবাইকে দেখিয়ে দেওয়া হলো জীবনের সার্থকতা। এই যে আমাকেই দেখুন না, দীর্ঘ 3 বছর জান প্রাণ দিয়ে একজনকে ভালোবাসলাম। কিন্তু দিন শেষে কি জানতে পারলাম জানেন? সে আমাকে ধোঁকা দিয়ে অন্য ছেলেদের নিয়ে হোটেলে রাত কাটায়। একবার ভাবুন কতটা কষ্ট পেয়েছি আমি। জীবনের প্রথম ভালোবাসা ছিল সে। কিন্তু মানুষটা ভুল ছিল। সে ভালোবেসেছিল আমার টাকাকে, আমাকে না। আমারও মন চাচ্ছিল আমি সবকিছু ছেড়ে চলে যাই।
পরে ভাবলাম একটা সামান্য ফালতু মেয়ের জন্য আমি নিজের ক্ষতি কেন করব? আল্লাহকে কি জবাব দিব? আর বাবা মা? তারা তো কোন দোষ করেনি। তারা কেন কষ্ট পাবে আমার জন্য বলুন? তাই ওই অন্ধকার জীবনকে পিছু ফেলে এই বাগান বাড়িতে এসেছি নিজেকে ভালো করতে। দেখুন মহান আল্লাহ তাআলা কি কুদরত, সে আপনাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন যেন আপনাকে আমি দেখে রাখতে পারি। আপনার কোথাও যেতে হবে না। আপনি আমার কাছে থেকে যান। আমি আপনাকে। আবির কিছু একটা বলতে গিয়ে থেমে যায় আর মুচকি হাসে। এদিকে জান্নাত অবাক হয়ে আবিরের কথাগুলো শুনছিল। শুনতে শুনতে ওর চোখ বেয়ে অশ্রু পড়ছিল। আবির আবার তার চোখ দুটো মুছে দিতে দিতে বলে, না না, আর এভাবে কান্না করা যাবে না। আজ থেকে আপনার খুশির দিন শুরু। আপনাকে নিয়ে ঘুরতে যাব, শপিং যাব, আপনি যা যা খেতে ইচ্ছা করে সব খাওয়াবো। আপনার যত ইচ্ছা আছে সব পূরণ করব। শুধু একটাই রিকোয়েস্ট, আর কান্না করা যাবে না। কি রাখবেন তো এই সামান্য রিকোয়েস্টটা? জান্নাত অঝরে কাঁদতে কাঁদতে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আসলে ও অনেক বেশি খুশি। আবিরের মতো কাউকে পাশে পাওয়া এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। জান্নাতের মনে হয় হঠাৎ করে মহান আল্লাহ তাআলা ওকে এক ঝুড়ি আনন্দ, খুশি উপহার দিয়েছেন। এই মুহূর্তটুকু থেকে ও বের হতে চায় না। জান্নাত আবিরের ফোনটা নিয়ে আবার লিখে, আপনি সত্যিই খুব ভালো একজন মানুষ। আমি কল্পনাও করিনি আপনি আমাকে এখানে জায়গা দিবেন। আমি আপনার এখানে অন্য সার্ভেন্টদের মতো হয়ে থাকব। আমি সব কাজ পারি। আপনি যা যা বলবেন আমি সব করে দিব। শুধু একটাই চাওয়া, আমাকে তাড়িয়ে দিবেন না। কারণ আমি এত ভালো ভালো মানুষের মাঝ দিয়ে যেতে চাই না। আমাকে কোন টাকা পয়সা দিতে হবে না। আমি কাজ করে দিব, শুধু একটু খেতে দিলেই হবে। আর কিছুই চাই না আপনার কাছে। সত্যিই আপনি অচেনা একটা মানুষ হয়ে অনেক কিছু করছেন আমার জন্য। আমি চির কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। আবির জান্নাতের লেখাগুলো পড়ে একটু রাগ করে বলে, আপনার কি মাথা ঠিক আছে? এসব কি বলছেন? আপনি আমার মেহমান, আপনি সার্ভেন্ট হয়ে কেন থাকবেন? আল্লাহ দিলে টাকা পয়সার কোন কমতি নেই আমার। আপনি এখানে নিজের বাসার মতো করে থাকবেন। উল্টো আপনি যা বলবেন সব সার্ভেন্টরা তাই শুনবে। আর কখনো এভাবে বলবেন না। জান্নাত আবারও অবাক হয় আবিরের কথা শুনে। কিন্তু ও আর কিছুই বলে না। কারণ ও একটু হলেও বুঝতে পেরেছে আবির যা বলে তাই করে। জান্নাত মুচকি হাসি দিয়ে মাথা নিচু করে থাকে। এদিকে আবির জান্নাতের মিষ্টি হাসি দেখে মুগ্ধ হয়ে আছে। মেয়েটাকে কাল থেকে দেখার পর ওর কেমন জানি লাগছে। এতদিন যে ওর এক্সের জন্য এত কষ্ট পাচ্ছিল সব কেমন জানি মুছে যাচ্ছে। আবির মনে মনে ঠিক করে জান্নাতের এতদিনের পাওয়া সব কষ্ট ওর মন থেকে মুছে দিবে। কেন জানি জান্নাত ওকে দেখলেই আবির সব ভুলে যায়। ওর খুব ভালো লাগে। কিন্তু একটা কিন্তু আবিরের মনে রয়েই যায়। এখন ও কিন্তুর মানে বের করতে চায় না। এখন ও শুধু জান্নাতের সাথে ভালো একটা সময় কাটাতে চায়। এরপর ওরা পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখতে থাকে। আবির শুধু আর চোখে জান্নাতুকে দেখছিল। ওর বিভিন্ন ফুল দেখে খুশি হওয়া, আবার কখনো চমকে যাওয়া, আবার কখনো চোখে চোখ পড়ায় লজ্জায় পাওয়া। আবির যেন জান্নাতের মুগ্ধতায় হারিয়ে যাচ্ছিল। অনেকটা সময় বাগানে কাটানোর পর ওরা বাসায় ফিরে। বাসায় ফিরতেই একজন সার্ভেন্ট এসে আবিরকে বলে, স্যার, আপনার কথা মতো ম্যামের জন্য অনেকগুলো ড্রেস নিয়ে এসেছি। আপনি বললে ম্যামকে নিয়ে তা দেখাতে পারি। হ্যাঁ অবশ্যই। আর শোনো, ওনাকে গেস্ট রুমে না, আমার পাশের রুমটায় থাকার ব্যবস্থা করে দিও। ওকে স্যার। জান্নাত অবাক হয়ে আবিরের দিকে তাকায়। আবির মুচকি হেসে বলে, আপনার কথা আমি ছাড়া অন্য কেউ হয়তো বুঝবে না।
তাই কোন দরকার হলে যাতে সমস্যায় না পড়েন আর আমাকে যাতে দ্রুত কাছে পান তাই আমার পাশের রুমটায় থাকতে বলেছি। আপনার কোন আপত্তি আছে? জান্নাত একটু ভেবে লজ্জাসিক্ত মুখে মাথা নাড়িয়ে না বলে। আবির মুচকি হেসে বলে, যান দেখে আসুন আপনার জন্য কি কি ড্রেস এনেছে। আমি উপরে আমার রুমে আছি। কোন দরকার হলে আসবেন, সমস্যা নেই। জান্নাত ইশারায় আচ্ছা বলে চলে যায়। আবির তার যাওয়া দেখে একটু হেসে ওর রুমে চলে আসে। এসে ফোন নিয়ে বসে জান্নাতের লেখা মেসেজগুলো আবার পড়ে। খুব কষ্ট লাগে ওর। আবির মনে মনে একটা কথা ভাবছে, কিন্তু সেটা কি সম্ভব কিনা এটাই ওর চিন্তা। এর মধ্যেই হঠাৎ ওর ফোনটা বেজে ওঠে। দেখে ওর মা কল দিয়েছে। আবির দ্রুত ফোন রিসিভ করে সালাম দেয়। ওর মাও সালামের উত্তর দিয়ে বলেন, কেমন আছিস বাবা? কি হয়েছে তোর? এভাবে সবাইকে ছেড়ে একা চলে গেলি কেন? ঠিক আছি মা, এখন একদম আলহামদুলিল্লাহ। সত্যি? এক রাতেই ভালো হয়ে গেল তোর মন? কিভাবে? আবির জিহ্বার কামড় দিয়ে দ্রুত স্বরে বলে, না মানে মা, এখানের পরিবেশ অনেক সুন্দর তো তাই মন ভালো হয়ে গিয়েছে। ওহ, তাহলে তাড়াতাড়ি চলে আয়। তোর বাবা আর আমার চিন্তা হচ্ছে অনেক। আসবো। গতকালই তো আসলাম, কদিন থাকি। আচ্ছা। আবির, বাবা আমার এবার ঢাকা আসলে তুই বিয়েটা করবি প্লিজ। বয়স হচ্ছে আমাদের। নাতি নাতনির মুখ কি আমাদের দেখতে দিবি না? খালি বিয়ে বিয়ে কইরো না তো মা। এত অল্প বয়সে কেউ বিয়ে করে? আচ্ছা মা, তোমাদের কেমন মেয়ে পছন্দ? যে আমাদের সম্মান করবে, সংসার সামলাতে পারবে, আমাদেরকে নিজের বাবা মা মনে করবে, ভালো রান্না বান্না পারবে, তোকে সামলাতে পারবে এমন মেয়ে পছন্দ। কেন, কি হয়েছে? না মানে ধরো আমি যদি কখনো এমন মেয়ে তোমাদের সামনে নিয়ে আসি তোমরা কি আমাকে ফিরিয়ে দিবে? মেয়ে যদি সব দিক থেকে ভালো হয় কেন ফিরিয়ে দিব? তোর পছন্দ কখনো খারাপ হবে না আমরা জানি। আচ্ছা, এমন কেউ আছে নাকি? তা এখন জানি না, তবে সময় হলে জানাবো। কি যে বলিস না, মাথা ঘোরায় আমার। তাড়াতাড়ি চলে আয় বাবা। আচ্ছা। কথা শেষ হলে আবিরের মা ফোন রেখে দেন। আবিরও ফোন রেখে ওর রুমের বারান্দায় গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। হঠাৎই দমকা হাওয়া বয়ে যায়। আবিরের চোখে কিছু গিয়েছে এমন লাগায় ও চোখ ডলতে ডলতে রুমের দিকে ফেরতেই কারো সাথে ধাক্কা খায়। ধাক্কা খেয়ে ও নিজেকে সামলালেও যার সাথে ধাক্কা খেয়েছে সে নিজেকে সামলাতে পারে না। সে পড়ে যেতে নিলে আবির তাকে ধরে ফেলে। আবির ভালো করে তাকিয়ে দেখেও জান্নাত ওকে ধরে আছে। ওদের মাঝে কোন দূরত্ব নেই। আবিরের গরম নিঃশ্বাস জান্নাতের মিষ্টি ঠোঁটের উপর পড়ছে। ওরা দুজন একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির মুগ্ধ হয়ে জান্নাতকে দেখছে। ওর মনে হচ্ছে কোন নরম তুলার মতো কিছু একটা ধরে আছে। এদিকে জান্নাত। আবির ভালো করে তাকিয়ে দেখেও জান্নাত ওকে ধরে আছে। ওদের মাঝে কোন দূরত্ব নেই। আবিরের গরম নিঃশ্বাস জান্নাতের মিষ্টি ঠোঁটের উপর পড়ছে। ওরা দুজন একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির মুগ্ধ হয়ে জান্নাতকে দেখছে। ওর মনে হচ্ছে কোন নরম তুলার মতো কিছু একটা ধরে আছে। এদিকে জান্নাত লজ্জায় শেষ। ও দ্রুত নিজেকে সামলে নেয়। আবিরও কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়। দুজনই লজ্জা পাচ্ছে। পরিবেশ সামলাতে আবির জান্নাতকে জিজ্ঞেস করে, আপনি এখানে কিছু বলবেন? জান্নাত মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আর ইশারায় আবিরের ফোনটা চায়। আবিরও দ্রুত ফোনটা বের করে দেয়।
জান্নাত তাতে কিছু লিখে আবিরকে পড়তে দেয়। ও দেখে জান্নাত লিখেছে, কিছু মনে না করলে আমাকে একটা নোটপ্যাড আর একটা কলম আনিয়ে দিবেন। আমি সবসময় আমার সাথে একটা নোটপ্যাড আর কলম রাখি। আবির ভ্রুকুচকে জান্নাতের দিকে তাকিয়ে বলে, না নাই হয় না, নোটপ্যাডে লিখতে আপনার অনেক কষ্ট হবে। আর এত লেখা কিভাবে লিখবেন একসাথে? অনেক সময় যাবে, চলে যাবে। তার চেয়ে আপনাকে একটা নতুন ফোন কিনে দিলাম, তাহলে অনেক সুবিধা হবে। জান্নাত আবিরের কথা শুনে অস্থির হয়ে হাত নাড়িয়ে ইশারায় নানা করে। ও আবিরের ফোনটা নিয়ে আবার লিখে, প্লিজ এই কাজ করবেন না। অলরেডি অনেক কিছু করেছেন আমার জন্য, আর না। আমাকে শুধু একটা খাতা আর কলম দিলেই হবে। আবির জান্নাতের লেখা পড়ে ওকে শক্ত করে ধরে চোখে চোখ রেখে বলে, আমি বলেছি আপনাকে ফোন দিব, সো দিবি। আরে বোকা, আপনার একটা ফোন থাকলে আপনি যখন তখন আমাকে মেসেজ করতে পারবেন। সব সময় কি আমি আপনার সামনে থাকব? বুঝেও না। আমি ভেবে চিন্তেই বলেছি। জান্নাত আবিরকে এত কাছে দেখে আর কিছুই বলতে পারে না। বেচারি আবিরের কাছে হেরেই যায়। আবির ওর কাছে আসলে কেমন জানি ওর হার্টবিট অনেক বেড়ে যায়। খুব অস্থির লাগে। মনে হয় গলা শুকিয়ে যাচ্ছে। আবির খেয়াল করে জান্নাতের মিষ্টি মায়াবী মুখখানা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। ও জান্নাতকে ছেড়ে দেয়। জান্নাত লজ্জায় দৌড়ে নিচে চলে আসে। এরপর আবির কিছুক্ষণ পর রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে জান্নাতের জন্য নতুন ফোন কিনতে। আস্তে আস্তে দুপুরের শেষ প্রহর হয়ে যায়। আসলে ফোন আনতে সেই বরিশাল মেইন সদরে গিয়েছিল আবির, তাই একটু দেরি হয়ে যায়। এদিকে জান্নাত হলো রুমে আবিরের অপেক্ষায় অস্থির হয়ে বসে আছে। ওর মনে ভয় ভয় করছে আবির যদি ওকে এখানে ফেলে একা চলে যায়। হঠাৎই আবিরের গাড়ির শব্দ শুনতেই জান্নাত দৌড়ে মেইন গেটের কাছে চলে যায়। আবির গাড়ি পার্ক করে বের হতেই ওদের একজন সার্ভেন্ট এগিয়ে এসে গাড়ির দরজা খুলে দেয়। আবির বের হয়ে জিজ্ঞেস করে, জান্নাত ঠিক আছে তো? স্যার কি আর বলবো, আপনি যাওয়ার পর থেকে ম্যাম অস্থির হয়ে গিয়েছেন। একটু পর পর বাইরে তাকান আর মনমরা হয়ে হলো রুমে বসে থাকেন। খেতে ডাক দিলাম তাও আসেননি। কেমন জানি হয়ে আছেন। বলো কি? আবির দ্রুত বাসার ভিতর যায়। ঢুকতেই জান্নাতকে দেখতে পায়। জান্নাতও আবিরকে দেখে মুহূর্তেই ওর কাছে চলে আসে। আবির খেয়াল করে জান্নাতের মায়াবী মুখখানা কেমন শুকনো হয়ে গিয়েছে। ওর মুক্তার মতো সুন্দর চোখগুলো অশ্রুতে জ্বলজ্বল করছে। ও দ্রুত জান্নাতকে বলে, সরি সরি, সেই শহরে গিয়েছিলাম তো তাই একটু দেরি হয়ে গেল। আপনি শান্ত হন। আমি ঠিক আছি, এই যে দেখুন। জান্নাত বাচ্চাদের মতো মুখ করে আছে, যেন এখনই কান্না করে দিবে। আবির কি করবে বুঝতে পারছে না। তার উপর এতগুলো সার্ভেন্ট সামনে। তাই ও কিছু না ভেবে জান্নাতের হাত ধরে ওকে নিয়ে উপরে রুমে এসে বলে, কি হয়েছে আপনার? চোখ মুখের এই দশা কেন? জান্নাত হাত দিয়ে ইশারায় কি যেন বলে। আবির ওর ইশারা দেখে বলে, আপনি ভেবেছেন আমি আর আসবো না? জান্নাত কান্না করতে করতে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আবির ওর কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আপনি আসলেই একটা পাগলি। কি করে ভাবলেন আপনাকে একা করে আমি চলে যাব? এটা হয় নাকি? আমি তো আপনার জন্য ফোন আনতে গিয়েছিলাম। এই যে দেখেন কি ফোন এনেছি।
আইফোন 14 প্রো ম্যাক্স, একদম লেটেস্ট। দেখুন দেখুন। জান্নাত দেখে আবির আসলেই ওর জন্য আইফোন এনেছে। ও ভীষণ অবাক হয়, কারণ জান্নাত জানে একটা আইফোনের দাম কেমন। ও হাত দিয়ে ইশারায় না না বলে আর বুঝায় যে এত দামি ফোন ও নিতে পারবে না। আবির চোখ গরম করে বলে, কোন না না শুনবো না, আপনাকে নিতেই হবে। আসুন নতুন ফোন দিয়ে আপনার সাথে একটু সেলফি তুলি। আবির সত্যি সত্যি জান্নাতকে ওর কাছে টেনে সেলফি তুলিতে থাকে। জান্নাত শুধু অবাক হয়ে আবিরের কাণ্ডকারখানা দেখছে। অবশ্য ওর এখন ভালোই লাগছে, ফোনের জন্য না আবিরকে চোখের সামনে দেখে। মানুষের চেয়ে কখনো বস্তুর মূল্য বেশি হতে পারে না, জান্নাতের কাছেও তাই। আবিরকে না দেখলে ওর অশান্তি লাগে। জীবনে প্রথম কেউ ওকে নিজের আপনের মতো ওর এত যত্ন করছে। জান্নাত মনে মনে ভাবে এই মানুষটার সাথে যদি ও সারা জীবন কাটাতে পারত, দরকার হলে তার দাসী হয়েও থাকবে। কিন্তু জান্নাত ওর ভাগ্যকে মেনে নেয়। ও যখন এসব ভাবছিল আবির আবার বলে, কি হলো একটু হাসুন, না হলে ভালো ছবি উঠবে না। জান্নাত আবিরের দিকে তাকিয়ে মন খুলে একটা হাসি দেয়। আবির সে সময়টায় কয়েকটা সেলফি তুলে ফেলে। এরপর ছবিগুলো বের করে জান্নাতকে দেখাতে দেখাতে বলে, উফ, অনেক সুন্দর ছবি এসেছে, আমাদের পাশাপাশি অনেক মানিয়েছে তাই না? দাঁড়ান, এই ছবিগুলো আমি আমার ফোনে নিই, সব সময় দেখব। জান্নাত ছবিগুলো দেখে আর আবিরের কথা শুনে বেশ লজ্জা পায়। সত্যিই ওদের খুব মানিয়েছে। আবিরের ছবিগুলো নেওয়া শেষ হলে ও আবার বলে, এই নিন আপনার ফোন, এটা আজকে থেকে আপনার। আর এই যে হোয়াটসঅ্যাপ, এখানে আমাকে যখন খুশি তখন মেসেজ দিতে পারবেন, কোন সংকোচ বা দ্বিধা করবেন না, ঠিক আছে? জান্নাত মাথা নাড়িয়ে আচ্ছা বুঝায়। আবির মুচকি হাসে, কত মিষ্টি একটা মেয়ে। আবিরের মন চায় পুরো দুনিয়াটা ওকে এনে দিতে। ওর মনে আছে মালিহার জন্য এভাবে কত ফোন, রিং, নেকলেস, ড্রেস, কত কিছুই না এনেছে। কিন্তু জান্নাতের মতো এত খুশি সে কখনো হয়নি। জান্নাত জীবনের প্রথম এত দামি ফোন হাতে পেয়ে অবাক হয়ে দেখছিল। ওর মায়াবী মুখখানা খুশিতে উজ্জীবিত হয়েছিল। আর আবির তা মুগ্ধ হয়ে দেখছিল। হঠাৎই ওর মনে পড়ে জান্নাত না খাওয়া। ঘড়িতে প্রায় দুপুর 3:34 বেজে গিয়েছে, আর একটু পর বিকেল হয়ে যাবে। আবির জান্নাতকে বলে, এই যে মিস, আপনি নাকি না খেয়ে আছেন, এক্ষুনি যান গিয়ে আমার জন্য খাবার বাওরুন আর নিজের জন্য, একসাথে খাবো, খুব ক্ষুধা লেগেছে। জান্নাত আবিরের কথা শুনে দ্রুত নিচে চলে আসে। আবির এই ফাঁকে ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে নিচে খেতে চলে যায়। খাওয়া দাওয়া শেষ করে ওরা দুজন দুজনের রুমে গিয়ে ঘুম দেয়। আবির অনেক ক্লান্ত ছিল, তাই একটু ঘুমিয়েছে। সন্ধ্যার পর আবির জান্নাতকে নিয়ে কফি খেতে বাইরে বাগানের মাঝে আসে। অনেক সুন্দর লাইট দিয়ে চারদিক সাজানো। জান্নাতের অসম্ভব ভালো লাগছে জায়গাটা। হঠাৎ হঠাৎ মিষ্টি ঠান্ডা বাতাস এসে ওদের গায়ে লাগছিল। ওরা দুজন সামনাসামনি বসে। আবির কফির কাপে চুমুক দিতে দিতে আর চোখে জান্নাতকে দেখছিল। অসম্ভব মায়াবী আর মিষ্টি লাগছিল ওকে। এদিকে জান্নাতও কফির কাপে চুমুক দিয়ে আবিরের দিকে তাকাতেই দেখে আবিরও ওর দিকে তাকিয়ে আছে। ওদের চোখাচোখি হয়। জান্নাত খুব লজ্জা পায়। এই মুহূর্তটা ওর কাছে বেশ লাগছে। গতকালকেও ওর জীবনটা কেমন অগোছালো ছিল, আর আজ সবকিছু সাজানো।
সবই আল্লাহর ইচ্ছা। আর এই সব কিছু হয়েছে আবিরের মতো বড় মনের মানুষের জন্য। জান্নাত মনে মনে আবিরের জন্য অনেক দোয়া করে। এদিকে আবির ভাবছে কিভাবে জান্নাতের কাছে যাওয়া যাও। তাই ও একটা দুষ্টু বুদ্ধি বের করল। ও দ্রুত কফিটা শেষ করে জান্নাতকে জিজ্ঞেস করল, আচ্ছা আপনি কি এই ফোন চালাতে পারেন? মানে কিভাবে কি করতে হয় তা জানেন? জান্নাত একটু ভেবে অসহায় মুখ করে মাথা নাড়িয়ে না বলে, আবির তো জানিও পারে না। ও খুশি হয়ে বলল, কোন সমস্যা নেই, আমি সব শিখিয়ে দিচ্ছি। এই বলেই উঠে জান্নাতের পাশে গিয়ে বসে। এদিকে জান্নাতের অবস্থা তো 12টা। ও তো বুঝেনি যে আবির ওর এত কাছে এসে বসবে। ওদের দুজনের হাত একসাথে লেগে আছে। জান্নাতের মনে হচ্ছে ওর শরীরে কারেন্ট বইছে। লজ্জায় বেচারির পুরো মুখ লাল হয়ে যাচ্ছে। অন্যদিকে আমাদের আবির জান্নাতের কাছে বসে বেশ ফিল নিচ্ছে। দুনিয়ার মধ্যে সবচেয়ে নেশাকাতর ঘ্রাণ যদি কিছু থেকে থাকে তা হলো প্রিয় মানুষের গা থেকে বা চুল থেকে আসা ঘ্রাণ। আবির কেমন জানি পাগল পাগল হয়ে যাচ্ছিল জান্নাতের কাছ থেকে আসা মিষ্টি ঘ্রাণে। অনেক কষ্টে নিজেকে সামলে আস্তে আস্তে জান্নাত ওকে আইফোন সম্পর্কে জ্ঞান দিতে থাকে। জান্নাতের মেধা অনেক ভালো থাকায় ও খুব তাড়াতাড়ি সবকিছু বুঝে নেয়। আবির অবাক হয় অনেক। ও কিছু না ভেবেই বলে ফেলে, ঢাকা গেলে আপনাকে আবার পড়াশোনায় ঢুকিয়ে দিব। আপনার মেধা অনেক ভালো। কি পড়াশোনা কন্টিনিউ করবেন? জান্নাত অনেক খুশি হয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আবির মুচকি হেসে বলে, আপনার হাসিটা অসম্ভব সুন্দর। এই হাসিটুকু আমি সারা জীবন দেখতে চাই। আপনাকে আমার কাছে সারা জীবন রাখতে চাই। আপনার সব দুঃখগুলো মুছে দিতে চাই। কি থাকবেন আমার সাথে সারা জীবন? জান্নাত আবিরের কথা শুনে খুব অবাক হয়। ও কল্পনাও করেনি আবির ওর মনের কথাটা এত সহজে বলে দিবে। জান্নাত ওর ফোনটা নিয়ে লিখে, হ্যাঁ থাকব। দরকার হলে আমি সারা জীবন আপনার দাসী হয়ে থাকব। শুধু আপনার আশেপাশে আমাকে একটু আশ্রয় দিন। আমি আর কিছুই চাই না। জান্নাতের এই লেখাটুকু পড়ে আবির খুব রাগ করে। ও রাগে কি করবে না করবে ভেবে ও জান্নাতের একদম কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে গভীর একটা চুমু দিয়ে দেয় জান্নাতের মিষ্টি ঠোঁটে। জান্নাত কোন কিছু বুঝার আগেই ওর ঠোঁটটা আবির নিজের করে নেয়। অনেকক্ষণ পর ছেড়ে দিয়ে আবির বলে, আর যদি কোন দিন বলেছেন যে আমার দাসী হবেন খবর আছে। আমি আপনাকে আমার বউ বানাবো। আমার একমাত্র স্ত্রী। আমার জীবন সঙ্গিনী হয়ে সারা জীবন আমার পাশে থাকবেন। কি পারবেন না? জান্নাত কেমন রিয়েকশন দিবে ভুলে গিয়েছে। ও অঝরে কান্না করে দিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আবিরও খুব খুশি হয়ে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে। আসলে মনের মতো মানুষ পেলে খুব একটা দেরি করতে নেই তাকে নিজের করে নেওয়ার জন্য। আবিরও তাই করেছে। জান্নাত ওকে সারা জীবন ওর কাছে রাখতে হলে একটা পথই খোলা আছে। আর সেটা হলো বিয়ে। আবির অনেক আগেই বুঝে গিয়েছে জান্নাতই ওর স্ত্রী হওয়ার জন্য পারফেক্ট। তাই আর অপেক্ষা কিসের? মনের কথাটুকু যত তাড়াতাড়ি জানানো যায় ততই ভালো। শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। দিন শেষে এই মানুষটাই ওর হবে। হতেই হবে। আবির বহুদিন পর পরম শান্তি খুঁজে পেয়েছে। যাকে বলে সত্যিকারের ভালোবাসা। ও আস্তে করে জান্নাতের কানে কানে বলে, ভালোবাসি প্রিয়। আমি জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো।
তুমি মুখ দিয়ে ভালোবাসি না বলতে পারলেও তোমার হৃদয় আমার হৃদয়কে চিৎকার করে বলছে তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি সত্যিই এর কিছু চাই না। এভাবে ভালোবেসে যেও চিরকাল। জান্নাত অঝরে কাঁদতে কাঁদতে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে। কারণ ও এমন একটা মানুষ পেয়েছে যাকে মুখ দিয়ে ইশারা দিয়ে কিছুই বলতে হয় না, সে সবটা এমনিই বুঝে যায়। আজ জান্নাতের আধার রাতের সমাপ্তি হলো এক ঝুড়ি ভালোবাসা দিয়ে। সমাপ্ত।